डब्बा नहीं, घुसपैठ ये चीनी है। 1962 সালের 20 অক্টোবর কোনো রকম ঘোষণা ছাড়াই পিএলএ অর্থাৎ চাইনিজ পিপলস লিবারেশন আর্মি আচমকাই এলওসি পেরিয়ে চলে আসে উত্তর পূর্ব ভারতের নেফাতে। নেফা অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, আজকের অরুণাচল প্রদেশ। এই আচমকা আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না ভারতীয় সেনাবাহিনী। এই পরিস্থিতিতে চীন সেনাবাহিনীর লাগাতার আক্রমণের মুখে পড়ে ধীরে ধীরে পিছু উঠতে থাকে ভারতীয় সেনার জওয়ানরা। চীন সেনাবাহিনী তাওয়াং থেকে ধীরে ধীরে অগ্রসর হয় সেলার দিকে, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান 4th গারোয়াল রাইফেলসের যশবন্ত সিং রাওয়াত টানা 72 ঘন্টা একা হাতে রুখে দেন চীন সেনাকে। একাই নিকেশ করেন শত্রুপক্ষের প্রায় 300 জন সেনাকে। ভারতীয় সেনার এই পরাক্রমশীলতার কাহিনীকে কেন্দ্র করেই আজ আমাদের অরুণাচল প্রদেশের তৃতীয় পর্ব, যে পর্বে দিরাং থেকে আমি যাব তাওয়াংয়ের পথে। আর এই যাত্রাপথেই আমি কভার করব দিরাং মনাস্ট্রি, মান্ডালা টপ, সেলা টানেল, নুরানাং ওয়াটারফলস আর অবশ্যই 1962 সালে ভারত চীন যুদ্ধের সাক্ষী যশবন্তগড়। 19 মার্চ 2025 উদীয়মান সূর্যের দেশে সূর্যোদয় অনেক আগে হলেও আমাদের বেরোতে একটু দেরি হয়েছে। সময় ঘড়ি বলছে এখন সকাল 8:41। আমরা শান্তি ভ্যালি থেকে রওনা দিয়েছি হচ্ছে তাওয়াংয়ের উদ্দেশ্যে। এর আগের পর্বে আপনাকে দেখিয়েছিলাম যে আমরা সিলঘাট টাউন থেকে এসে পৌঁছেছিলাম দিরাং, এবং দিরাং থেকে হচ্ছে এই শান্তি ভ্যালি, যেখানে হয়েছিল আমাদের রাত্রিবাস। এবং আজ সকালে আমাদের গন্তব্য হচ্ছে তাওয়াং। এবং এই শান্তি ভ্যালি থেকে তাওয়াং যাওয়ার পথে যা কিছু দ্রষ্টব্য রয়েছে এই যাত্রাপথে সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকুন পুরো জার্নিতে আর এনজয় করুন অরুণাচল প্রদেশের তৃতীয় পর্ব। দিরাং থেকে 26 কিলোমিটার ওপরেই রয়েছে মান্ডালা টপ। এটা অন্য একটা দিক, মানে তাওয়াংয়ের থেকে সম্পূর্ণ উল্টো দিকে রাস্তা ধরে যেতে হবে। যাওয়া এবং আসা মিলিয়ে মোট 56 কিলোমিটার রাস্তা, আর পুরোটাই পাহাড়ি পথ। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও রাস্তার মাঝে মাঝে মধ্যেই দেখা মিলবে পাহাড়ি ইয়াক বা চমড়ি গায়ের। তবে এই উচ্চতায় ঠান্ডা অনেকটাই বেশি তাওয়াংয়ের তুলনায়। আবহাওয়া খারাপ থাকার কারণে এই দিন সকালে আমরা ঝকঝকে ওয়েদারের পরিবর্তে পেয়েছিলাম মেঘাচ্ছন্ন আবহাওয়া। সময় ঘড়ি বলছে সকাল 10:04। উচ্চতা বলছে আমরা ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় চলে এসেছি। আর তাপমাত্রা বলছে এখন 4 ডিগ্রি, আর আবহাওয়া মেঘাচ্ছন্ন। এটা হচ্ছে মান্ডালা টপ। দিরাং থেকে এর দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার। আমরা 28 কিলোমিটার পথ এলাম, আবারও আমাদেরকে একইভাবে 28 কিলোমিটার পথ ব্যাকে যেতে হবে। মান্ডালা টপ এক অর্থে বৌদ্ধ ধর্মের তীর্থস্থানও বলা যেতে পারে। এখানে রয়েছে 108টি বৌদ্ধ স্তূপ বৃত্তাকারে সাজানো। মাঝখানে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি। প্রত্যেকটা স্তূপে লেখা রয়েছে ওম মণিপদ্মে হুম, এবং প্রত্যেকটা স্তূপ কোনো না কোনো পরিবারের দান করা, যাতে নাম লেখা রয়েছে সেই পরিবারের ব্যক্তির। আধ্যাত্মিকতা ছাড়াও এই জায়গাতে অনেক পাখির দেখা মেলে। যারা বার্ডস ফটোগ্রাফি ক্যাপচার করেন তাদের জন্য এই জায়গা এক কথায় স্বর্গরাজ্য। মান্ডালা টপ দেখে আবারও 28 কিলোমিটার রাস্তা নেমে এসে আমাদের দ্রষ্টব্য দিরাং মনাস্ট্রি, যার আরেক নাম থুপসুং ধারগে লিং বুদ্ধিস্ট মনাস্ট্রি। এই মনাস্ট্রির প্রতিস্থাপনার দিক থেকে অরুণাচল আর ভুটান অলমোস্ট সেম, আর সেটাই স্বাভাবিক, কারণ সীমান্তের ওপারই রয়েছে তিব্বত। তাই অরুণাচলে বৌদ্ধ ধর্মের প্রভাব সবচেয়ে বেশি লক্ষণীয়। এই দিরাং মনাস্ট্রি
বৌদ্ধ সম্প্রদায়ের আধ্যাত্মিকতা এবং শিক্ষার কেন্দ্রবিন্দু, মনোরম পরিবেশ, সেই সঙ্গে মনপা স্থাপত্য এবং সংস্কৃতির ঐতিহ্য। 5ই এপ্রিল 2017 দলাই লামা এই মঠের নামকরণ করেন, তিব্বতী ভাষায় যার অর্থ বুদ্ধের বক্তৃতা বিকাশের স্থান। দিরাং মনাস্ট্রি দেখে এবার আমরা যাব হচ্ছে এখানকার হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ দেখতে। আরও একটা জায়গা এখানে রয়েছে, সেটা হচ্ছে ইয়াক রিসার্চ সেন্টার। চাইলে ওটা আপনারা দেখতে পারেন, বাট ইয়াক রিসার্চ সেন্টারটা আমরা স্কিপ করব, কারণ আমাদের সেলাপাস যেতে হবে, আমাদের মানে সেলাপাস হয়ে আমাদের তাওয়াং যেতে হবে, জার্নি অনেক লং। আর দিরাং মনাস্ট্রির এই ড্রোন ভিউজ বা সিনেম্যাটিক ভিউজ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অরুণাচলের ব্লগগুলোকে একটু অন্যভাবে বানানোর চেষ্টা করছি, মানে চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে হয়তো একটু আপনাদের ডিফারেন্ট লাগবে, বাট একবার একটু ফোকাস করছি নিজের ওপরে কম, স্থাপত্যের উপরে বেশি, নেচারের উপরে বেশি। সবসময় একই ধারায় কাজকর্ম করতে আমার নিজেও ভালো লাগে না। দিরাংয়ে সাইট সিন করার সময় অথবা দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে আপনারা দেখে নিতে পারেন হট ওয়াটার স্প্রিং, অর্থাৎ ন্যাচারাল উষ্ণ প্রস্রবণ। আগে এই জায়গাটা ভালো করে দেখে নিন, তারপর ডিসাইড করবেন যে অরুণাচল ট্রিপে এই জায়গাটা আপনারা আপনাদের ট্যুর আইটিনারিতে রাখবেন কি রাখবেন না। স্নান করার কোনো পরিকল্পনা আমার নেই, ঠিক আছে, চলুন একবার দেখে আসি। আপনারাও মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন এবং ডিসাইড করতে পারবেন যে আগামী দিনে আপনারা যদি আসছেন অরুণাচল, এটা দেখবেন না দেখবেন না। এখন সময় হচ্ছে বেলা 12:49। আমরা নামা শুরু করলাম, নেমে তো যাবো তরতর করে, কিন্তু ওঠার সময় হালাত হবে খারাপ যা মনে হচ্ছে। বাট ওয়েদার যেহেতু ঠান্ডা, সেহেতু অতটা হয়তো কষ্ট হবে না। আমি আপনাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে বলি, ঠিকই আছে, 1 লাখের ওপর দর্শক আমাকে ফলো করে, তাও ঠিক আছে, আগামী দিনে হয়তো বাড়বে, তাও ঠিক আছে। বাট একটা পরামর্শ দিচ্ছি, ইনস্টাগ্রাম ফর মনোরঞ্জন, কিন্তু ইনস্টাগ্রামে ভিডিও দেখে ওই 60 সেকেন্ডের রিলস দেখে বা 30 সেকেন্ডের রিলস দেখে কোনোদিন কোনো বেড়াতে জায়গা কিন্তু চুজ করবেন না, কখনো প্ল্যান করে ফেলবেন না। দারুণ একটা উষ্ণ প্রস্রবণ দেখলাম, কি ভিউ, পাশে নদী, জাস্ট 2 মিনিট ওয়াকিং, 2 মিনিট ওয়াকিং নয়। যারা বয়স্ক মানুষ, একটু পায়ে সমস্যা, তাদের নামতে একটু সমস্যা হবে, ঠিক আছে, সবার জন্য সব কিছু নয়। কাজেই প্রপার ইনফরমেশান পান, প্রপার জিনিস দেখুন, সব লোকেশন, রাস্তাঘাট, কোথায় হাঁটতে হবে, কোথায় কতটা নামতে হবে, তারপরে কিন্তু আপনারা আপনাদের প্ল্যান ঠিক করুন। আর এই জন্য ট্রাভেল উইথ কৌশিককে ফলো করুন। উষ্ণ প্রস্রবণ নাকি প্রস্রাব খানা কি জানি, কোথায় চলে এলাম। এখানে 2টো পুল রয়েছে, হ্যাঁ, এইদিকে একটা পুল রয়েছে, ওইদিকে একটা পুল রয়েছে। এখানে হচ্ছে 50 টাকা পার পারসন, আপনি সারাদিন জলে ডুবে থাকতে পারবেন। আর এটা হচ্ছে পুরো প্রাইভেট, এখানে আপনি ছাড়া আর কেউ আসবে না। এটা আপনি বুক করতে পারবেন, 1 ঘন্টার জন্য হচ্ছে 500 টাকা। এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে লকার রুম রয়েছে, কিন্তু লকার রুমটা এখন রিনোভেশনের কাজ চলছে। টয়লেট রয়েছে, মানে জামা কাপড় আপনারা পরিবর্তন করতে পারবেন। যদি সময় থাকে, ইচ্ছে থাকে, এনার্জি থাকে, মনে হয় চারিদিকে এরকম পাহাড়ে ঘেরা পরিবেশ, পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী, একটু উষ্ণ বনের জায়গাটা ছোট, একটু শিখতে হবো, একটু স্নান ফান করবো, একটু এনার্জি আসবে, তাহলে শরীরটাও সুন্দর হবে, শরীরটাও ফিট হবে। কারণ জলে প্রচুর মিনারেলস থাকে, তো শরীরের আমাদের অনেক না স্কিনের প্রবলেম সলভ হয়ে যায় শুনেছি আমি। তো চাইলে আপনারা এখানে একটু স্নান ফান করে নিতেই পারেন। হট স্প্রিং দেখে আবারও পথ চলা শুরু। এরই মাঝে পেট্রোল পাম্পে ফুয়েলিং করার সময় খোঁজ খবর নিলাম অরুণাচল প্রদেশে বর্তমানে পেট্রোল আর ডিজেলের দরদাম। এখানে পেট্রোল হচ্ছে 92 টাকা 37 পয়সা, আর ডিজেল হচ্ছে 82 টাকা 2 পয়সা। এখন অরুণাচল প্রদেশের রাস্তা কিন্তু ফাটাফাটি সব জায়গায়, দারুণ রাস্তা। যদি মনে করেন নিজের কার নিয়ে আসবো, কার ড্রাইভ করে আসবো, কোনো ব্যাপারই না, দারুণ রাস্তা। দিরাং থেকে তাওয়াং সড়ক পথে 140 কিলোমিটার, সরাসরি গেলে সময় লাগতে পারে ঘন্টা 4। রাস্তাঘাট যথেষ্ট ভালো, তবে উচ্চতার হিসেব করলে দিরাংয়ের অল্টিটিউড প্রায় 5000 ফুট আর তাওয়াং এর ডবল, অর্থাৎ প্রায় 10,000 ফুট।
আর উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার পরিমাণ যে বেড়ে যাবে এটাই স্বাভাবিক। আর এর প্রমাণ পেলাম সেলা পাস থেকে 13 কিলোমিটার আগে। তাওয়াং তখনও 90 কিলোমিটার। রাস্তার আশেপাশে মেঘ তার সাম্রাজ্য ধীরে ধীরে বিস্তার করছে। তাওয়াং যাওয়ার দুটো রাস্তা রয়েছে, সেলা পাস না হলে সেলা টানেল হয়ে। তবে আবহাওয়া খারাপ বা হেভি স্নোফল হলে এই সেলা পাসের রাস্তা বন্ধ থাকে, তখন গাড়িগুলো সেলা টানেল হয়েই যায়। আর অরুণাচলের এই আবহাওয়া খারাপ ব্যাপারটা ঠিক কতটা ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা অর্জন করেছি এবারের প্রোগ্রামে। যাই হোক, সেদিন সেলা পাস যাওয়ার রাস্তা বন্ধ থাকার কারণে আমাদের ড্রাইভার সাহেব সেলা টানেল যাওয়ার রাস্তা ধরলেন। সেলা পাস যাওয়ার রাস্তা বন্ধ, দুটো রাস্তা আছে, একটা ওপর দিয়ে একটা নিচ দিয়ে টানেল হয়ে, টানেল দিয়েই আর কি যেতে হবে। আর পরিবেশটাও দেখুন, আমরা যে এতটা হাই অল্টিটিউডে চলে এসেছি, এরপরে শুধু মেঘ আর মেঘ। শুধু আবহাওয়া খারাপ বা মেঘে ঢাকা রাস্তাই শেষ কথা নয়, রাস্তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় পাথর জানান দিচ্ছে সদ্য ল্যান্ডস্লাইডের। এক্ষেত্রে যারা গাড়ি কিংবা বাইক নিয়ে আসবেন তাদের প্রতি মুহূর্তেই সতর্ক থাকতে হবে। মেঘে ঢাকা রাস্তা একসময় প্রবেশ করল সেলা টানেলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট ওপরে বিশ্বের অন্যতম দীর্ঘ টুইন রোড টানেল, গুয়াহাটি এবং তাওয়াংয়ের কানেক্টিভিটি। প্রথম টানেলটির দৈর্ঘ্য 950 মিটার এবং দ্বিতীয়টির 1555 মিটার। এই টানেল নির্মাণ তেজপুর এবং তাওয়াংয়ের মধ্যে যাতায়াতের সময় প্রায় 1 ঘন্টা কমিয়ে দিয়েছে। ল্যান্ডস্লাইড বা হেভি স্নোফলের কারণে রাস্তা বন্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই। বিশেষ করে এই রাস্তা সরাসরি কানেক্ট করে এলওসিকে। বলার অপেক্ষা রাখে না, ভারতের প্রতিরক্ষার ব্যাপারে এই টানেলের গুরুত্ব খুবই অপরিসীম। কাশ্মীরে বরফ দেখেছি, জাপানেও বরফ দেখেছি, অরুণাচল প্রদেশে এসে বরফ দেখবে না, সেটা কি হতে পারে? আমরা সেলা টানেল পার করে এলাম, আর এখানকার টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি। এই আশেপাশের পরিবেশটা একবার দেখাই আপনাদেরকে, তাহলে অরুণাচল আসার ইচ্ছেটা 2 গুণ নয় 4 গুণ হয়ে যাবে। আরও বরফ থাকলে দেখতে ভালো লাগতো, কিন্তু এই যে পাহাড়ে হালকা হালকা বরফ জমে আছে আর ওই মেঘগুলো উড়ে উড়ে আসছে, দুর্দান্ত লাগছে। এই জায়গায় দাঁড়িয়ে ভিডিওগ্রাফি করা তো অনেক দূরের কথা, 5 মিনিট দাঁড়িয়ে থাকায় কষ্টকর। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, আর এত হাওয়া, বাবা রে, অবস্থা পুরো খারাপ করে দিচ্ছে। सुजलाम सुफलाम मलयज शीतलाम सुजलाम सुफलाम मलयज शीतलाम शस्य श्यामलां मातरं वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। আপনারা যারা এপ্রিল মাসে অরুণাচল প্রোগ্রাম করছেন না, তারা কিন্তু একটু টেম্পারেচারটা দেখে নেবেন, আর শীতের পোশাক কিন্তু সঙ্গে রাখবেন। আমাকে এবার শীতের পোশাক ব্যাগ থেকে বের করতে হবে, এমনিতেই করার অবস্থা তো খারাপ, ঠান্ডা লেগে মনে হচ্ছে আর জিন্দা হয়ে বাড়ি ফিরবো না। সেলা টানেল দেখে আবারও পথ চলা শুরু তাওয়াংয়ের দিকে। এদিককার প্রকৃতি কিংবা পরিবেশ পুরোপুরি পাল্টে গিয়েছে। দুদিকের পাহাড়ে জমে রয়েছে বরফ, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডার প্রভাব। মাঝে মধ্যেই রাস্তার দুপাশে দেখা মিলছে ভারতীয় সেনাবাহিনীর ছাউনির। ভারত আর চীনের কূটনৈতিক সম্পর্ক কিংবা অতীতের থেকে শিক্ষা নিয়েই সুদূর লাদাখ থেকে অরুণাচল দেশের নিরাপত্তার চিত্রটা মোটামুটি এক। এইসব ভাবতে ভাবতেই আমরা পৌঁছে গেলাম এই যাত্রাপথে যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। যশবন্তগড় সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে 1962 সালে ইন্দো চীন যুদ্ধের প্রেক্ষাপট, না হলে এই জায়গা তথা অরুণাচল প্রদেশের গুরুত্ব বোঝা হয়তো অধরাই রয়ে যাবে। কারণ অরুণাচল মানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, অরুণাচল ভারত এবং চীনের যুদ্ধভূমির কাহিনী, যা আজও কান পাতলে শোনা যায় এই উপত্যকার আনাচে কানাচে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 21,000 ফুট উচ্চতায় পৃথিবীর সর্বোচ্চ সীমান্ত অঞ্চল, যার একদিকে রয়েছে চীন এবং অন্যদিকে ভারত, মাঝে বিশ্বের দীর্ঘতম বিতর্কিত লাইন অফ কন্ট্রোল। বিতর্কিত কথাটা কেন বললাম, তার পেছনে লুকিয়ে আছে 1962 সালের সাইনো ইন্ডিয়ান যুদ্ধ। 20 অক্টোবর থেকে 21 নভেম্বর প্রায় 1 মাস ব্যাপী সংঘটিত হয়েছিল এই যুদ্ধ। আর যুদ্ধের কারণ ছিল চীনের অগ্রসর নীতি। এই সময় চীন দাবি করছিল
ভারতের উত্তর পূর্বে এই অরুণাচল প্রদেশ এবং উত্তরে অক্সাই চীন অর্থাৎ লাদাখের একটা অংশে তাদের আধিপত্য। পরিষ্কার ভাষায় এই দুটো অঞ্চল আমাদের দিয়ে দাও। এই সূত্র ধরেই 1959 সালে চায়না তাদের একটি ম্যাপ রিলিজ করে এবং সেখানে লাদাখের অক্সাই চীন এবং নেফা অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি আজকের এই অরুণাচল প্রদেশ তারা নিজেদের দেশের অংশ বলে দাবি করে। আর এর থেকেই ভারত এবং চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। বহু আলোচনাই অসফল হয়ে যায়। একই সঙ্গে টেনশন বাড়তে থাকে দুই দেশের সীমান্তে। जब से चीन ने तिब्बत पर कब्जा किया है तो जिस जमीन पे अभी हम खड़े हैं ना जी साहब, इस जमीन को भी वो तिब्बत का दक्षिणी हिस्सा मानता है। এমনই এক পরিস্থিতিতে 1962 সালের 20 অক্টোবর কোনো রকম ঘোষণা ছাড়াই পিএলএ অর্থাৎ চাইনিজ পিপল লিবারেশন আর্মি আচমকাই এলওসি পেরিয়ে চলে আসে উত্তর পূর্ব ভারতের এই তাওয়াং ডিস্ট্রিক্টে। এই আচমকা আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। नागुला से तवांग, तवांग से यहाँ सेला पास, which is the third pass, वो सेला पास से हम तक पहुंचेंगे। চীন সেনা তাওয়াং থেকে ধীরে ধীরে অগ্রসর হয় সেলার দিকে। সেই সঙ্গে ধীরে ধীরে পিছু হতে থাকে ভারতীয় সেনা, কারণ সেই সময় ইন্ডিয়ান আর্মি আজকের দিনের মতো এতটা পাওয়ারফুল ছিল না। हमें ये भी नहीं पता कि वो कितने हैं। हाँ, ये जरूर पता है कि मशीनी तौर पे वो हमसे ज्यादा ताकतवर है। 24 অক্টোবর পর্যন্ত চীন সেনাবাহিনী তাওয়াং সহ প্রায় 16 কিলোমিটার ভেতরে চলে আসে। তাওয়াংয়ের পর তাদের লক্ষ্য সেলা পাস। এদিকে চীন সেনার হামলার মুখে পড়ে পিছু হটতে থাকা ভারতীয় জওয়ানদের কাভার ফায়ার দেওয়ার জন্য এই নুরানাং ভ্যালিতে ডিপ্লয় করা হয় 4th গারোয়াল রাইফেলস বাহিনীকে, যার মধ্যে ছিলেন রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াত। राइफलमैन जसवंत सिंह रावत, जी साहब, राइफलमैन गोपाल सिंह गोसाई। जी साहब। बता दो कि 4th गढ़वाल राइफल्स बेयोनेट की नोक पे चलती है। साहब, अत्री विशाल लाल की চীন সেনা তাদের ওয়ার স্ট্র্যাটেজি মতোই এই নুরানাং ভ্যালিতে পৌঁছে যায়। ফার্স্ট অ্যাটাক, সেকেন্ড অ্যাটাক, এটাই চীনের যুদ্ধনীতি যে একই জায়গায় বারবার আক্রমণ করো। 4th গারোয়াল রাইফেলের সেনাবাহিনী পরপর দুইবার চীন সেনার আক্রমণ ব্যর্থ করে দেয়। কিন্তু তৃতীয়বার চীন সেনার নতুন ওয়ার স্ট্র্যাটেজি ছিল এমএমজি অর্থাৎ মিডিয়াম মেশিন গান, যেটা ছিল সেই সময় অন্যতম সেরা যুদ্ধাস্ত্র, যার সাহায্যে চীন সেনা হেভি ফায়ারিং শুরু করে ভারতীয় সেনার বাংকারের ওপরে। এই অ্যাটাক থেকে বাঁচার একটাই উপায় ছিল যেভাবেই হোক ওই এমএমজি বাংকারকে ক্যাপচার করা, যার দায়িত্ব দেওয়া হয় 3 জনের ওপরে, রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াত, গোপাল সিং এবং ত্রিলোক সিং নেগি। এই 3 জনই পৌঁছে যান ওই এমএমজি বাংকারের কাছে। এই অভিযানে কভার ফায়ার দিচ্ছিলেন গোপাল সিং, জসবন্ত সিং এবং ত্রিলোক সিং নেগির যৌথ আক্রমণে নাস্তানুবুদ হয়ে যায় চীনা বাংকার। এমএমজি নিয়ে নিজেদের বাংকারে ফিরে আসার সময় চীনা সেনাবাহিনীর গুলিতে শহীদ হন গোপাল সিং এবং ত্রিলোক সিং। গুলি লাগার পরেও প্রাণপণ চেষ্টা করে এমএমজি নিয়ে নিজেদের বাংকারে ফিরে আসতে সফল হন জসবন্ত সিং রাওয়াত। ভারী মাত্রায় ক্যাজুয়ালিটির কারণে ভারতীয় সেনার তরফ থেকে নির্দেশ দেওয়া হয় পিছু হটে সেলা পাসের দিকে সরে আসার, কিন্তু জসবন্ত সিং রাওয়াত সাফ জানিয়ে দেন তিনি নিজের বাংকার ছেড়ে কখনোই আসবেন না। मैं पोस्ट नहीं छोड़ूंगा साहब, मैं पोस्ट नहीं छोड़ूंगा साहब, पोस्ट नहीं छोड़ेगा, यही मरूंगा मगर पोस्ट नहीं छोड़ूंगा। সেনাবাহিনীর বিভিন্ন বাংকার থেকে তিনি চীন সেনাদের ওপরে ফায়ারিং শুরু করেন। চীন সেনারা বুঝতেও পারেনি মাত্র একজন ভারতীয় সেনা তাদের এই বিরাট সংখ্যক চীন সেনার বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে। শোনা যায় এই সময় জসবন্ত সিং রাওয়াতকে সঙ্গ দিয়েছিলেন স্থানীয় 2 জন মেয়ে, একজনের নাম সেলা, অন্যজনের নাম নোরা। पर कहीं कोई और भी था जिसने कहा था एक रोज उससे, मैं भी रोकूंगी तुम्हारे साथ मिलके उन चीनियों को, मैं भी लड़ूंगी उनसे। এই যুদ্ধে তারাও কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গ দেন জসবন্ত সিং এর। এইভাবেই জসবন্ত সিং রাওয়াত প্রায় 72 ঘন্টা ধরে প্রবল পরাক্রমে যুদ্ধ চালিয়ে যান চীন সেনাবাহিনীর বিরুদ্ধে। এই আক্রমণের মুখে পড়ে প্রাণ হারান প্রায় 300 জন চীন সেনা। পৃথিবীর ইতিহাসে এমন যুদ্ধ হয়তো কোনোদিনই আর কোথাও হয়নি।
এর পরের ঘটনাগুলোর কোনো অফিসিয়াল ব্যাখ্যা পাওয়া যায় না, তবে শোনা যায় এই যুদ্ধে সেলার মৃত্যু হয় এবং নোরা ধরা পড়ে যায় চীন সেনার হাতে। তারা জানতে পারে মাত্র একজন ভারতীয় সৈনিক 72 ঘন্টা ধরে তাদের আটকে দিয়েছে। এরপর চীন সেনা ধীরে ধীরে ঘিরে ফেলে জসবন্ত সিং রাওয়াতকে। কারো মতে শত্রুপক্ষের হাতে ধরা পড়ার চেয়ে মৃত্যু অনেক বেশি শ্রেয়, এই কথা ভেবে জসবন্ত সিং রাওয়াত নিজের পিস্তল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। কারো মতে চীন সেনাবাহিনী তাকে হত্যা করে তার মাথা কেটে নিয়ে যায় এবং যুদ্ধ শেষ হলে সেই মাথা ফিরিয়ে দেয় ভারত সরকারকে। মাতৃভূমিকে রক্ষার সাহস এবং বীরত্বের স্বরূপ ভারত সরকার জসবন্ত সিং রাওয়াতকে মহাবীর চক্রে সম্মানিত করে। আর সেই দিন থেকে জসবন্ত সিং রাওয়াতকে আজও দেবতার মতোই পুজো করে ভারতীয় সেনাবাহিনী এই জসবন্তগড়ে। ঠিক যেমন বাবা হরভজন সিংয়ের মান্যতা রয়েছে সিকিমের বাবা মন্দিরে, জসবন্ত সিং আজও তার ডিউটি করেন ভারতের এই সীমান্তে। আজও তিনি চাকরি থেকে রিটায়ার করেননি এবং একজন সেনার চাকরিরত অবস্থায় যা কিছু সুযোগ সুবিধা রয়েছে তার সব কিছু দেওয়া হয় জসবন্ত সিং রাওয়াতকে। পরবর্তী সময়ে সেলা পাস এবং সেলা টানেলের নামকরণ করা হয় সেই বীরাঙ্গনা সেলার নাম অনুসারে। নুরানাং ভ্যালি হোক কিংবা বুমলা পাস, ভারতীয় সেনার বীরভূমি এই অরুণাচল। বুমলা পাসের ভিডিওতে শেয়ার করব আরও এক সেনা যোগিন্দর সিংয়ের বীরত্ব এবং আত্মবলিদানের কথা। আমরা পর্যটক, আমরা বেড়াতে যাই প্রকৃতিকে অনুভব করার জন্য কিংবা ভালো সময় কাটানোর জন্য, কিন্তু এই ঘটনাগুলো আমাদের সবার মনে রাখা দরকার। দেশবাসী হয়ে আমরা যেন কখনোই না ভুলি ভারত মায়ের বীর যোদ্ধাদের রক্তে লেখা ইতিহাস। তো এই ছিল জসবন্তগড়ের গল্প। এবার আমরা রওনা দিয়েছি আমাদের পরবর্তী গন্তব্যে। জসবন্তগড় থেকে আবারও পথ চলা শুরু তাওয়াংয়ের উদ্দেশ্যে। মাঝে রয়েছে জং ওয়াটারফল। টিকিট কাউন্টার থেকে সামান্য কিছুটা পথ চলে দূর থেকে এই ওয়াটারফলের দেখা মেলে, যার আরেক নাম নুরানাং ওয়াটারফল। প্রায় 100 মিটার উচ্চতা থেকে নেমে আসা এই জলপ্রপাত নুরানাং নদীপথে তাওয়াং নদীতে মেশে। এই জায়গাটা জনপ্রিয় হয় 1997 সালের একটি জনপ্রিয় হিন্দি সিনেমা কোয়লা থেকে। এই সিনেমার বেশ কিছু অংশের শুটিং এই অরুণাচলেই করা হয়, যার মধ্যে একটি গান ছিল তেনহাই। ওই গানটির কিছু শ্যুট এই জং ওয়াটারফলসেই করা হয়েছে। জং ওয়াটারফল ছাড়াও এর আরও একটা নাম রয়েছে নুরানাং ওয়াটারফল, যার সঙ্গে নাম জড়িয়ে রয়েছে স্থানীয় মনপামে নুরার। শোনা যায় 1962 সালে ভারত চীন যুদ্ধে জসবন্ত সিং রাওয়াতকে এই নুরা সাহায্য করেছিল এবং পরবর্তী সময়ে এই নুরা ধরা পড়ে যায় চীন সেনার হাতে। তার স্মৃতিতেই এই ওয়াটারফলের নাম রাখা হয় নুরানাং ওয়াটারফল। সুন্দর জিনিস দেখতে গেলে সবসময় একটু আর কি পরিশ্রম করতে হবে, কসরত করতে হবে, বাট ওখানে পৌঁছানোর পর মনে হবে বাহ কি জায়গা। এই যে সবাই ছুটছে না, এই ভুলটা কোনো করবেন না কোনো উঁচু জায়গাতে, বিশেষ করে হাই অল্টিটিউডে। আস্তে 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 এরা এই ভুলগুলো করে, হাই অল্টিটিউডে ছোটাছুটি করে তো হট করে শরীর খারাপ হয়ে যায়। একটু বেলায় আসলে ভালো লাইট পাওয়া যেত, তখন ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি আরও ভালো হতে পারতো। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, মানে সূর্য অস্তাচলে, এখন হালকা লাইট রয়েছে আর টাইম হয়ে গেছে 5:30। এবার আমাদের ফিরতে হবে, আরও অনেকটা পথ যেতে হবে আমাদের তাওয়াং পৌঁছাতে গেলে, এবং তাওয়াংয়ে পৌঁছাতে আমাদের মনে হচ্ছে রাত হয়ে যাবে। তবে যারা তাওয়াং আসছেন তারা কিন্তু এই ওয়াটারফলসটা অবশ্যই দেখবেন, দারুণ লাগবে।
টাওয়াং যখন পৌঁছালাম তখন সময় ঘড়ি বলছে সন্ধে 6:45 আর তাপমাত্রা বলছে 6 ডিগ্রি। আবহাওয়া ইঙ্গিত করছে আসন্ন বৃষ্টিপাতের। আপাতত দিন দুয়েক এই হোটেলেই আমার রাত্রিবাস। এটা হচ্ছে এদের এখানকার সুইট রুম। সুইটি ছাড়াই সুইট রুমে জবরদস্ত একটা হিটার রয়েছে, এখানে খুব দরকার, যেটা ঠান্ডা যা। ওই ওপরের ওটা কি বুঝতে পারছি না, ওটা হিটার না এসি ভগবান জানে। বিছানা বেশ ভালোই, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, একখানা বড় টিভি রয়েছে, ইলেকট্রিক কেটল কিন্তু কোথাও নেই, জল খাওয়ার জন্য জাগ রয়েছে। বাথরুমটাও সুন্দর, গিজার শাওয়ার সব কিছুই রয়েছে। ভিউ এইদিকে রয়েছে, জানলা খুললে বাইরে ভিউ রয়েছে, ঠান্ডার মধ্যে খোলার ইচ্ছে নেই। আর এই যে বারান্দা, এইখানে ভালো বারান্দা রয়েছে, এই বারান্দা থেকেও কিন্তু ভিউ রয়েছে, ওই যে তাওয়াংয়ের ভিউ। পাহাড়ে রাত নামে খুব তাড়াতাড়ি, তাই খাওয়া দাওয়ার ব্যাপারটা ওই 9টার দিকে সেরে নিলাম। ভাত, ডাল, আলু ফুলকপি সবজি আর অমলেট সব মিলিয়ে বেশ ভালো। অরুণাচলে এসে একটা বিষয় না বললেই নয়, এখানে কিন্তু খাওয়া দাওয়ার অভিজ্ঞতা বেশ ভালো বিভিন্ন জায়গাতে। যদিও তাওয়াংয়ে একটা বাঙালি খাবার হোটেলের সন্ধান পেয়েছিলাম, যার ডিটেলস দেব এর পরবর্তী পর্বে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অরুণাচল প্রদেশের পরবর্তী পর্বে, যেখানে আমরা ঘুরে দেখব ভারত চীন সীমান্তের বুমলা পাস।